প্রতিটি মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। প্রতিটি মেয়ে চায় মনের মানুষকে বিয়ে করে সারা জীবন সুখে থাকতে। নন্দিনীও এর ব্যতিক্রম ছিল না। সেও হাজারটা স্বপ্ন নিয়ে তার মনের মানুষটাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের দিন রাতেই ফুলশয্যায় তার হাজারটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে শিকার হয় অসম্ভব ভায়োলেন্স ও হিংস্রতার। সেদিন থেকে প্রতি রাতে শুরু হয় তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার। নিজের মা বাবা ভাই বোন কেউ তার পাশে দাঁড়ায়নি। তার পাশে দাঁড়িয়েছিল তার ওই স্বামীর বড় ভাইয়ের স্ত্রী সম্পূর্ণা। সম্পূর্ণা কি পারবে নন্দিনীকে জাস্টিস পাইয়ে দিতে? পরিবার ও সমাজের বিরুদ্ধে গিয়ে নন্দিনী কি তার ন্যায় বিচারটা পাবে? তাহলে চলুন এবার মূল গল্পে আসা যাক। সিরিজের শুরুতেই দেখানো হয় একটি বিয়ে বাড়িকে, যেখানে বিয়ে শেষে সবাই ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সম্পূর্ণা কিছু একটার আওয়াজ শুনতে পায়, তাই সে ঘুম থেকে উঠে আর উঠে দেখে মেঝেতে ফুলদানিটা পড়ে আছে। ফুলদানিটা পড়ে থাকতে দেখে সম্পূর্ণা বুঝতে পারে কেউ ছাদের দিকে গেছে। তাই সে ছাদের দিকে গিয়ে দেখে নন্দিনী বাসর ঘর রেখে কাপড় চোপড় এলোমেলো বিধ্বস্ত অবস্থায় ছাদে দাঁড়িয়ে আছে। নন্দিনী ঘুরতেই আমরা স্বাভাবিকভাবে কিছুটা অবাক হই। এর রহস্য আমরা একটু পরেই জানতে পারবো। সিন শিফট হয় এক সপ্তাহ আগে। সান্যাল বাড়িতে বিয়ের জন্য শাড়ি পছন্দ করা হচ্ছিল। ইনি হলেন সম্পূর্ণা, সান্যাল বাড়ির বড় বউ, আর ছেলেটির নাম রক্তিম, সম্পূর্ণার দেওর। এই রক্তিমেরই কিছুদিন পর বিয়ে, যার জন্য গায়ে হলুদ, বিয়ে, নাচ গান, শাড়ি বাছাবাছি করছিল দেওর আর ভাবি মিলে। কিন্তু তখনই সম্পূর্ণার শাশুড়ি অর্থাৎ রক্তিমের মা এসে বলে এই বিয়েটা হবে না বৌমা, কারণ নন্দিনী আর রক্তিমের ঠিকুচি কুষ্টি মিলছে না। এদিকে নন্দিনীর বাবা মারা এসেছে নন্দিনীর বিয়ের জন্য গয়না কিনতে। ঠিক তখনই রক্তিমের মা নন্দিনীর বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে তাদের ঠিকুচি কুষ্টি না মেলার কারণে এই বিয়েটা হচ্ছে না। স্বাভাবিকভাবেই নন্দিনীর বাবা মা সহ নন্দিনী খুবই ভেঙে পড়ে, কারণ বিয়ের জন্য সব প্রস্তুত করে রেখেছিল তারা। সবাইকে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, বিয়ের নেমন্তন্ন পর্যন্ত দেওয়া হয়ে গিয়েছে। সবাই এই বিয়ের কথা জানে। এখন হঠাৎ করেই মেয়ের বিয়ে আটকে গেলে তাদের মান সম্মান থাকবে না। এদিকে রক্তিমের মা পছন্দ করার জন্য আরো অনেক মেয়ের ছবি এনে দেয় রক্তিমের সামনে, কিন্তু রক্তিম ছবিগুলোর দিকে ফিরেও না তাকিয়ে উঠে চলে যায়। বের হওয়ার সময় সে স্পষ্টভাবে সম্পূর্ণাকে বলে দেয় যে সে নন্দিনীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। রাতে সম্পূর্ণা তার স্বামী প্রীতমকে বলে রক্তিম বলেছে সে নন্দিনীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। প্রীতম তখন বলে মা নিশ্চয়ই মেনে নিবে, কারণ মা রক্তিমের কথা ফালায় না। সেই সাথে সম্পূর্ণার মতামতেরও অনেকটা গুরুত্ব আছে এই বাড়িতে। পরের দিন সম্পূর্ণা নন্দিনীকে একটা ক্যাফেতে ডেকে তার হাতের চুরির মাপটা চায়। তখন নন্দিনী বলে যে সে জানে এই বিয়েটা হচ্ছে না, তাহলে চুরির মাপ কেন লাগবে? সম্পূর্ণা তখন বলে তোমাদের বিয়েটা হবেই, আমি মাকে সহ সবাইকে ম্যানেজ করে নিব। রাতে রক্তিম অফিস থেকে বাসায় ফিরে তার মায়ের সাথে ফাইনাল কথা বলে যে সে নন্দিনী ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তখন সম্পূর্ণা তার শাশুড়িকে বলে রক্তিম আর নন্দিনীর কোনো দোষ থাকলেও একটা পুজো করে নিলেই সব দোষ কেটে যাবে। বিখ্যাত জ্যোতিষী মহেশ শাস্ত্রী নাকি এই কথাই বলেছে। মহেশ শাস্ত্রীর কথা শুনে সম্পূর্ণার শাশুড়ি পূজা দিতে রাজি হয়ে যায়। রক্তিম আর সম্পূর্ণা তো খুবই খুশি হয়, কারণ তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলের জেদের কাছে হেরে যায় মা। তাদের দোষ কাটানোর জন্য পুজো করানো হয়। নির্ধারিত তারিখেই তাদের বিয়েটা হয়ে যায়। নন্দিনী ও রক্তিম এ বিয়েতে অনেক খুশি ছিল। সবকিছু খুব ভালোভাবেই হয়ে যায়। এরপর আসে ফুলশয্যার পালা। সম্পূর্ণা নন্দিনীকে তাদের ঘরে নিয়ে আসে। নন্দিনী অপেক্ষা করছিল রক্তিমের জন্য। এরপর ঠিক কি এমন ঘটে যার জন্য নন্দিনী এত রাতে ফুলশয্যা ছেড়ে এখানে এমন বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে? সম্পূর্ণা নন্দিনীকে অনেকবার জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু নন্দিনী কিছুই বলে না। একবার সে রক্তিমের নাম নিলে সম্পূর্ণা ভাবে হয়তো নন্দিনীর প্রথম ফুলশয্যার রাত বলে এমনটা হচ্ছে। তখন সে নন্দিনীকে বোঝায় যে প্রথম প্রথম এরকম একটু হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রক্তিম হয়তো একটু বেশি তাড়াহুড়া করেছে। এরপর সম্পূর্ণা নন্দিনীর চোখের পানি মুছে শাড়ি ঠিক করে তাকে আবার ঘরে পাঠায়। সত্যি কি ব্যাপারটা এতটা সহজ ছিল? কারণ রক্তিম অন্য 4-5টা পুরুষের মতো বউকে ভালোবেসে আদর করার মানুষ না। সে অনেকটাই অন্যরকম। রক্তিম বোঝে হিংস্রতা, রক্তিম বোঝে ভায়োলেন্স, রক্তিম বোঝে নৃশংসতা, যেটা যে কোনো সদ্য বিবাহিত মেয়ের মনে আতঙ্ক সৃষ্টি করবে। নন্দিনীকে মেরে কষ্ট দিয়ে আছড়ে রক্তিম শান্তি খুঁজে পেয়েছে। প্রথম রাত থেকে রক্তিমের প্রতি নন্দিনীর একটা ভয় কাজ করছে। এদিকে তাদেরকে বাড়ির সবাই মিলে হানিমুনে পাঠায়। হানিমুনের জন্য নন্দিনী তাকে একটা শর্ট নাইটি উপহার দেয়। নন্দিনী বলে এগুলো পরার অভ্যাস তার নেই, কিন্তু সম্পূর্ণা বলে হানিমুনে গেলে এগুলো পড়তে হয়, আমিও পড়েছিলাম। সম্পূর্ণা তো আর জানে না রক্তিমের হিংস্রতার কথা। হানিমুনে নন্দিনী সেই নাইটি পরে রক্তিমের সামনে আসে। রক্তিম প্রথমে নন্দিনীকে দেখে অবাক হয়। প্রথমে আর 5 জন স্বামীর মতো ভালোবেসে নন্দিনীর কাছে আসতে থাকে, কিন্তু এরপরে তার ভেতরের হিংস্রতা জেগে ওঠে। মাঝরাতে রক্তিম তার দাদাকে ফোন করে বলে নন্দিনীকে কোথাও পাওয়া যাচ্ছে না।
যা শুনে বাড়ির সবাই অনেক চিন্তায় পড়ে যায়। সম্পূর্ণা তাকে চারপাশটা ভালো করে খুঁজে দেখতে বলে। রক্তিম তখন বলে সে সিকিউরিটি গার্ডকে নিয়ে সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখেছে, নন্দিনী কোথাও নেই। সম্পূর্ণার মনে পড়ে সেদিন রাতের কথা, যে নন্দিনী আপসেট হলে কোথায় যায়। তাই সম্পূর্ণা রক্তিমকে ছাদে ভালোভাবে খুঁজে দেখতে বলে। রক্তিম সিকিউরিটি গার্ডকে নিয়ে ছাদে খুঁজতে যায়। অনেক খোঁজার পর তারা নন্দিনীকে এক কোনায় আতঙ্কিত অবস্থায় বসে থাকতে দেখতে পায়। নন্দিনীর এরকম আচরণে বাড়ির সবাই অনেক চিন্তিত হয়। সম্পূর্ণা শাশুড়ি বলে চিকুটি কুষ্টি না মেলার সত্ত্বেও এই বিয়েটা হয়েছে, এই বিয়েটা দেওয়া ঠিক হয়নি। পরের দিনই নন্দিনী ও রক্তিম বাড়ি ফিরে আসে। নন্দিনীকে সম্পূর্ণ একা পেয়ে জিজ্ঞাসা করে ঠিক কি কারণে সে ওই রকম আচরণ করেছিল। নন্দিনী তখন সম্পূর্ণাকে তার শরীরের প্রত্যেকটা আঘাতের চিহ্ন ও আচরের চিহ্ন দেখায়। সম্পূর্ণা এসব দেখে বিশ্বাসই করতে চায় না যে রক্তিম এই কাজটা করেছে। নন্দিনী তখন বলে তোমরা চেনোই না ওকে। সম্পূর্ণা ঠিক কি বলে নন্দিনীকে সান্ত্বনা দিবে সে নিজেই বুঝতে পারে না। তার চেনা মানুষটা এভাবে অচেনা হয়ে গেল কিভাবে। নন্দিনী সম্পূর্ণার কাছে কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণার মনে পড়ে তাদের ফুলসজ্জার রাতের কথা। নন্দিনী তাকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সম্পূর্ণা বুঝতেই পারেনি। সম্পূর্ণা প্রীতমকে সব জানিয়ে বলে রক্তিমের সাথে এ বিষয়ে কথা বলতে। শত হলেও সে নিজেও তো একটা মেয়ে, কিভাবে সে তার সামনে অন্য একটি মেয়েকে কষ্ট পেতে দেখবে। প্রীতম সম্পূর্ণার কথা শুনে বলে না, সে কিছুতেই পারবে না, এগুলো তাদের বাড়ির কালচার না। সম্পূর্ণা তখন অবাক হয়ে বলে তাহলে একটা নতুন বউকে এভাবে কষ্ট দেওয়া তোমাদের কালচার, তাই না? প্রীতম তখন বলে ওদের সংসারে আমাদের নাক গলানোই উচিত না, ওদের মতো থাকতে দাও, ওরা সব ঠিক করে নিবে। আর তাছাড়া কদিন পরে ওরা নতুন ফ্ল্যাটে শিফট হবে, তখন তো তুমি জানতেই পারবে না ওরা ওখানে কি করছে। সম্পূর্ণ হাজারবার বলা সত্ত্বেও প্রীতমকে রাজি করাতে পারে না। এরপর সে তার শাশুড়িকেও আকার ইঙ্গিতে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার শাশুড়ি তার মুখে এগুলো কথা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে কোনো সভ্য বাড়ির বউয়েরা কখনো তার বেডরুমের খবর অন্য কাউকে বলে না, এটা তো ভাবতেও রুচিতে লাগছে। তখন সম্পূর্ণ বলে তোমরা সবাই শুধু রুচি আর কালচারের কথা বলছো, কেউ একবার মেয়েটির কষ্টের কথা ভাবছই না। সম্পূর্ণ শাশুড়ি তখন ধমক দিয়ে তাকে দুই কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। সম্পূর্ণ ঠিক করে সে নিজেই রক্তিমের সাথে কথা বলবে। সম্পূর্ণা এরপর রাতে রক্তিম বাসায় আসলে তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। রক্তিম তখন বলে আমি নেশার ঘরে ভুল করে ফেলেছি, দরকার হলে আমি ওর হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। সম্পূর্ণা তখন বলে তুমি তো এভাবে সম্পর্কটাকে নষ্ট করে ফেলবে, ও তোমার নতুন বিয়ে করা বউ আর ও তোমাকে দেখে ভয় পাচ্ছে। রক্তিম তখন বলে সে সব ঠিক করে নিবে, সে সম্পর্কটাকে নষ্ট হতে দিবে না। এরপর রক্তিম একটা চকলেট দিয়ে নন্দিনীকে সরি বলে আর বলে সে এরকম ভুল আর কোনো দিন করবে না। এটা শুনে নন্দিনীর মনেও একটু আশার আলো জাগে যে হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন নন্দিনী সম্পূর্ণাকে বলে রক্তিম সরি বলেছে, ও এরকম আর করবে না। তখন সম্পূর্ণা বলে আমি রক্তিমকে যা বলার বলেছি, আর তোমরা নতুন ফ্ল্যাটে শিফট করছো কবে? নন্দিনী তখন বলে এই কিছুদিনের মধ্যেই। সম্পূর্ণা তখন বলে আমি হয়তো থাকতে পারবো না, কারণ তাকে মুর্শিদাবাদ যেতে হবে, তার দিদির বাড়িতে পুজো আছে, প্রতি বছর এ পুজোটা হয়, আমাকে সেখানে যেতেই হবে। নন্দিনী তখন বলে চিন্তা না করতে, সে সব সামলে নিতে পারবে। সম্পূর্ণ চলে যায় তার দিদির বাড়িতে দোল উৎসব পালন করতে। আর এদিকে নন্দিনীরা নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে, সবকিছু বেশ ভালোই যাচ্ছিল। রক্তিম আর আগের মতো করে না। সম্পূর্ণ পুজো সেরে বাসায় এসেছে। হঠাৎ একদিন রাতে সম্পূর্ণ শাশুড়ি তাকে এসে বলে নন্দিনী অ্যাক্সিডেন্ট করেছে, আমরা দেখতে পারি রক্তিম নন্দিনীকে হাসপাতালে নিয়ে এসেছে। নন্দিনীর মাথা ফেটে যা তা অবস্থা। কিছুক্ষণ পর বাড়ির সবাই হসপিটালে চলে আসে। সম্পূর্ণ আসার সাথে সাথে রক্তিম ঔষধ আনার অজুহাতে পালিয়ে যায়। নন্দিনীকে দেখে সম্পূর্ণ বুঝে যায় এটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। নন্দিনীর সাথে সাথে রক্তিমের পিছে পিছে যায় আর রক্তিমকে জিজ্ঞাসা করে কি করেছো তুমি নন্দিনীর সাথে? রক্তিম বলে আমি কি করেছি বৌদি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আমি বাথরুমে গিয়ে দেখি নন্দিনী পা পিছলে পড়ে গেছে আর তার মাথা ফেটে চারদিকে রক্ত অবস্থা। সম্পূর্ণ বলে তুমি মিথ্যে বলছো। আচ্ছা মানলাম বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে, কিন্তু ঠোঁট থেকে কেন ব্লিডিং হচ্ছে আর হাতে অত বড় কালশিটে দাগ কিসের? রক্তিম বলে তুমি ভুল করছো বৌদি, ও খুব খুশি ছিল, নিজের হাতে ফ্ল্যাট সাজিয়েছে, আমরা কত খুশি ছিলাম, তুমি কেন আমাকে অকারণে সন্দেহ করছো? সম্পূর্ণ বলে এটা তো তোমার দিকের কথা, নন্দিনীর জ্ঞান ফিরুক, তারপর ওই দিকের কথাটা শুনি, তারপর না হয় বুঝবো। ওদিকে নন্দিনী ডাক্তার ও নার্সের সামনে জ্ঞান হারা অবস্থায় বারবার বলছিল রক্তিম আমার সাথে এমন করো না, আমি মরে যাব, আমাকে ছেড়ে দাও। নন্দিনীর মুখে এই কথা শুনে ডাক্তার ও নার্সের কিছুটা সন্দেহ হয়। পরের দিন সকালে নন্দিনীর মা বাবা ভাই হসপিটালে আসে। কিছুক্ষণ পর নার্স এসে জানায় নন্দিনীর জ্ঞান ফিরেছে, যে কোনো একজন তার সাথে দেখা করতে পারবে। প্রথমে রক্তিম যেতে চায়, কিন্তু সম্পূর্ণা তাকে যেতে না দিয়ে নিজে যায়। সম্পূর্ণা
নন্দিনীর সাথে দেখা করতে গেলে নন্দিনী বলে, রক্তিম কি সত্যিই আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে এত মারে কেন? ভালোবাসলে কি কেউ কাউকে এত টর্চার করতে পারে? নন্দিনী একে একে সব বলতে থাকে সম্পূর্ণাকে। আগের দিন ঠিক কি কি ঘটেছিল, কতটা হিংস্র হয়ে রক্তিম নন্দিনীকে অত্যাচার করছিল। রক্তিমের হাত থেকে বাঁচতেই পালাতে গিয়ে একটি কাঁচের টেবিলের সাথে ধাক্কা লেগেই তার মাথা ফেটে যায়। এই কথাগুলো বলতে বলতেই নন্দিনীর শরীরটা আবার খারাপ হতে শুরু করে। সম্পূর্ণার সাথে সাথে নার্সকে নন্দিনীর ওইখানে পাঠায়। রক্তিম সম্পূর্ণাকে জিজ্ঞাসা করে, নন্দিনীর কি অবস্থা? ও কি পুরো কনসিয়াস হয়ে গেছে নাকি কথা বলতে পারছে না? সম্পূর্ণা বলে, কোনটা হলে তোমার ভালো হয়? কথা না বলতে পারলে, তাই তো? ঠিক সেই সময় সেখানে ইন্সপেক্টর পৃথা আসে ইন্টারোগেট করতে। হসপিটালের পক্ষ থেকে একটা কমপ্লেন এসেছে। ইন্সপেক্টর নন্দিনীর সাথে দেখা করতে চায়, কিন্তু ডক্টর বলে হঠাৎ করে নন্দিনীর অবস্থা একটু খারাপ হয়েছে, এখন ওনার সাথে দেখা করা সম্ভব না। এরপর ইন্সপেক্টর বলে, আপনারাই তাহলে নন্দিনীর বাড়ির লোক? ওর কত মাস হলো বিয়ে হয়েছে? নন্দিনীর মা বলে 1 মাসও হয়নি। ইন্সপেক্টর তখন রক্তিমকে জিজ্ঞাসা করে, ঠিক করে বলুন তো আসলে কি হয়েছিল, কিভাবে হয়েছিল এই অ্যাক্সিডেন্টটা? রক্তিম তখন বলে, তেমন কিছু না, বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়েছে। ইন্সপেক্টর এটা শুনে একটা ব্যঙ্গাত্ম হাসি দেয়। ওরা ইন্সপেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র, অন্য কিছু না। কিন্তু ইন্সপেক্টর তখন সম্পূর্ণার এক্সপ্রেশন দেখে বুঝে যায় ব্যাপারটা আসলে অন্য কিছু। ইন্সপেক্টর বলে, ঠিক আছে ঠিক আছে, যা লেখার আমি লিখে দিব। আমি তো জাস্ট একটা রুটিন ইনকোয়ারি করতে এসেছি, বিকেলে না হয় পেশেন্টকে আরেকবার দেখে যাব। এটা বলে সে তার জুনিয়রদের বলে, সব জায়গায় এক কেস, একটু পর পেশেন্টকে ঠিক শিখিয়ে দিবে যে পুলিশদের কি বলতে হবে। সম্পূর্ণ সুযোগ পেয়ে দৌড়ে পুলিশদের কাছে আসে আর ইন্সপেক্টর পৃথাকে সে সব জানায়। ইন্সপেক্টর তখন বলে, আরে ম্যাডাম, ম্যারিটাল রেপ কোনো রেপই না। ইন্ডিয়ার প্যানেল কোডে এখনো এটা কোনো পানিশেবল অফেন্স না, এমনকি ক্রিমিনাল অফেন্সের মধ্যেও এটা পড়ে না। একজন স্বামী তার স্ত্রীকে যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি ভোগ করতেই পারে। সম্পূর্ণ এটা শুনে বলে, তাহলে কি এভাবে ওর কষ্ট দেখে যাব? কোনো কি উপায় নেই? নন্দিনীর শরীরে চাপ চাপ রক্ত, কিভাবে যে মেরেছে ওকে। ইন্সপেক্টর তখন বলে, দাঁড়ান দাঁড়ান, এই মারধরের ব্যাপারে একটা কেস আছে, প্রমাণ করতে পারলে শাস্তি হবে, কিন্তু সমস্যা একটাই, প্রমাণ করতে পারবেন তো? কালকে সকালে উঠে দেখবেন আপনার যা অন্য কথা বলছে। সম্পূর্ণা বলে, না এরকম হবে না, ও খুব ভেঙে পড়েছে, ও বলবে, সবকিছুই বলবে। ইন্সপেক্টর বলে, চেষ্টা করে দেখতে পারি, তবে মনে হচ্ছে না কোনো লাভ হবে, কারণ স্বামীর চাপ, বাবা মা শ্বশুর বাড়ির চাপ, সমাজের চাপ, একা থাকার চাপ, এত চাপ নেওয়ার মতো সাহস সব মেয়ের থাকে না, তবে আমি নিশ্চয়ই চেষ্টা করব। সম্পূর্ণা এমনি এই পুরো ব্যাপারটা নিয়ে আপসেট ছিল, আর বাসায় এসে তার রাগ আরো উপচে পড়ে। সে সবার সামনে বলেই দেয় কিভাবে রক্তিম দিনের পর দিন নন্দিনীকে অত্যাচার করেছে, আর কিভাবে তার শাশুড়ি সবটা জেনে তার ছেলেকে প্রশ্রয় দিয়েছে, তার দোষগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সম্পূর্ণা এবার থামে না, মনে যা আসে তাই বলতে থাকে। বাড়িতে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরের দিন সকালে রক্তিম হসপিটালে গিয়ে নন্দিনীকে কিছুটা থ্রেট দিয়ে বলে, পুলিশ এলে সে যেন বলে সে বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল, আর তাদের বিবাহিত জীবনেও কোনো প্রবলেম নেই। সেদিন ইন্সপেক্টর পৃথা সম্পূর্ণাকে ফোন করে বলে, নন্দিনী তো কোনো কিছুই বলছে না, যা জিজ্ঞেস করা হচ্ছে চুপ করে আছে, এরকম হলে তো কিছুই প্রমাণ করা যাবে না। সম্পূর্ণা ফোনটা নন্দিনীকে দিতে বলে, আর সে নন্দিনীকে বলে, রক্তিম অসুস্থ। নন্দিনী কি সারা জীবন এইভাবে অসুস্থ একটা মানুষের সাথে সংসার করতে চায়? তাহলে সম্পূর্ণা তাকে আর বাধা দেবে না, আর যদি নন্দিনী ঘুরে দাঁড়াতে চায় তাহলে সম্পূর্ণা সব সময় তার পাশে আছে। তাকে আরো বলে, তোকে ঘুরে দাঁড়াতে হবে, এইরকম মানুষের সাথে তো আর সারা জীবন সংসার করা যায় না। সম্পূর্ণার কথা শুনে নন্দিনী মনে মনে সাহস পায়, আর ইন্সপেক্টরকে নন্দিনী তার আসল বয়ান দেয় যে আসলে তার সাথে ঠিক কি ঘটেছিল। ইন্সপেক্টর পরের দিন তার বয়ান অনুযায়ী রক্তিমকে অ্যারেস্ট করতে আসে। বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। প্রীতম জিজ্ঞাসা করে, ওর বিরুদ্ধে ঠিক অ্যালিগেশনটা কি? ইন্সপেক্টর তখন বলে, নতুন বউয়ের উপর শারীরিক অত্যাচার। রক্তিমের বাবা তখন বলে, ছোট বৌমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ছেলে এর মধ্যে আসলো কোথা থেকে? ইন্সপেক্টর তখন বলে, এটা তো আপনারা বলছেন, আর ভিকটিম তো অন্য কথা বলছে। সম্পূর্ণ শাশুড়ি তখন বলে, ছোট বৌমা বললেই কি, এর কি কোনো প্রমাণ আছে? সম্পূর্ণ তখন বলে, প্রমাণ আছে মা, অনেকগুলো প্রমাণ আছে। নন্দিনীর শরীরে যতগুলো আঘাতের চিহ্ন আছে, ঘা আছে, সবগুলো এক একটা প্রমাণ। সেগুলোর যদি বর্ণনা দিতে শুরু করি তা শুনতে কি তোমাদের ভালো লাগবে? পুলিশ রক্তিমকে অ্যারেস্ট করে নিয়ে যায় পাড়া ভর্তি লোকের সামনে। পাড়ার লোকেরা এটা নিয়ে কানাঘোষা করতে শুরু করে। এরপর তারা সবাই একজন নামকরা ক্রিমিনাল লয়ারের কাছে যায়। লয়ার তাদের বলে, কাল কেসটা কোর্টে উঠবে, আজকে রক্তিমকে ওকালতনামায় সই করাতে হবে। সম্পূর্ণা শ্বশুর তখন বলে, কেসটা কোর্টে উঠলে আমাদের মান সম্মান কিছু থাকবে না, তারা চায় কেসটা কোর্টে ওঠার আগেই মীমাংসা করতে। উকিল তখন বলে, কেসটা কোর্টে ওঠাতে না চাইলে নন্দিনীর বয়ান পাল্টাতে হবে। সে যদি বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে কেস কোর্টে ওঠা তো দূরের কথা, কেসই হবে না। উকিলের কথা অনুযায়ী প্রীতম আর তার মা যায় নন্দিনীর মার কাছে, আর তাকে অনুরোধ করে বলে যেন নন্দিনী কেসটা উইথড্র করে নেয়। এরপর
এরপর নন্দিনীর মা নন্দিনীকে বোঝায় যে কিছু কিছু পুরুষদের চাহিদা একটু বেশি থাকে, তার জন্য এরকম করতে নেই। নন্দিনী তখন বলে তাই বলে এভাবে টর্চার করবে? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই? তখন নন্দিনীর মা বলে আমি বুঝতে পারছি যে তুই কার উস্কানিতে এমন করছিস। নন্দিনীর মা নন্দিনীকে তাদের খারাপ আর্থিক অবস্থার কথা ও নানা রকম কথা বলে তাকে মানিয়ে নেয়। নন্দিনীর শাশুড়ি এসে বলে তারা আজকেই হসপিটালে সব দেনা পাওনা মিটিয়ে নন্দিনীকে থানায় নিয়ে যাবে কেসটা উইথড্র করাতে, না হলে তো কেসটা কোর্টে উঠে যাবে। অ্যাডভোকেট উপর মহলে কথা বলে আর নন্দিনীকে থানায় নিয়ে এসে তারা কেসটা উইথড্র করে নেয়। ইন্সপেক্টর সম্পূর্ণাকে জানায় নন্দিনী কেসটা উইথড্র করে নিয়েছে। সম্পূর্ণা এই কথা শুনে ভেঙে পড়ে। নন্দিনীর বাবা মা নন্দিনীকে ওদের বাড়িতে নিয়ে যায়। রক্তিমকেও ওরা থানা থেকে ছাড়িয়ে বাসায় নিয়ে আসে। নন্দিনী যেন সম্পূর্ণার সাথে যোগাযোগ করতে না পারে তাই নন্দিনীর মা নন্দিনীর থেকে ওর ফোনটাও নিয়ে নেয়। সম্পূর্ণাকে নিয়ে এই বাড়ির লোকেরা এখন ভীষণ বিরক্ত, কারণ সম্পূর্ণার উস্কানিতেই নন্দিনী এত কিছু করার সাহস পেয়েছে। রাগের মাথায় সম্পূর্ণার শাশুড়ি মা বলেন বিয়ের 7 বছর হয়ে গেল, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমাদের বাড়ি বলেই কিছু বলা হয় না, অন্য কোনো বাড়িতে বিয়ে হলে বুঝতো। সেই সময় সম্পূর্ণা বাসায় ঢুকে তার শাশুড়ির সব কথা শুনে ফেলে। আবার অশান্তি ঝগড়াঝাটি শুরু হয়। ঝগড়া এমন পর্যায়ে যায় যে প্রীতম নন্দিনীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তোমার কারণে বাড়িতে অশান্তি শুরু হয়েছে, এই অশান্তি আমি আর চাই না। আমি আমার পরিবারের সাথে শান্তিতে থাকতে চাই, আর তোমার যত ভালো মানুষই আছে তুমি বাইরে গিয়ে দেখাও, দরজা খোলা আছে। প্রীতমের মুখে এই কথা শুনে সম্পূর্ণ অনেক অবাক হয়। সবাই তাকে ভুল বুঝলো, খারাপ ব্যবহার করলো। সে ভেবেছিল হয়তো তার স্বামী তার পাশে দাঁড়াবে, কিন্তু না, সে উল্টো তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। এরপর সিন শিফট হয় 2 সপ্তাহ পর। সম্পূর্ণা যায় নন্দিনীর সাথে দেখা করতে, তবে নন্দিনীর বাবা মা সম্পূর্ণাকে একদমই ভালো চোখে দেখে না। সম্পূর্ণা নন্দিনীর সাথে কথা বলে আর জানতে পারে রক্তিম তার কাছে বারবার ক্ষমা চেয়েছে, এখানে অনেকবার এসেছে, আর তার জন্মদিনে তাকে তার পছন্দের জায়গায় ডিনার করাতে নিয়ে যাবে। কিছুক্ষণ কথা বলতেই নন্দিনীর মা এসে সম্পূর্ণাকে চলে যেতে বলে। সম্পূর্ণা বুঝতে পারে নন্দিনীর সাথে ওরা ইচ্ছে করেই যোগাযোগ করতে দিচ্ছে না। নন্দিনীর জন্মদিনে রক্তিম তাকে তার পছন্দের একটি রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে যায়। নন্দিনী সে রেস্টুরেন্টের ওয়াশরুমে গেলে সেখানে সম্পূর্ণা ও তার বন্ধু স্মিতাকে দেখতে পায়। সম্পূর্ণা তখন নন্দিনীকে ওর সাথে একটা জায়গায় যেতে বলে। প্রথমে রক্তিমের জন্য ভয় পেলেও পরে সম্পূর্ণার কথাতে রাজি হয়। ওরা নন্দিনীকে নিয়ে পদক্ষেপ নামে একটি এনজিওতে যায়। এই এনজিওটা সম্পূর্ণার বন্ধু স্মিতার। সম্পূর্ণা নন্দিনীকে এখানে একটা মেয়ের সাথে দেখা করায়। মেয়েটির নাম পল্লবী। পল্লবী রক্তিমের এক্স গার্লফ্রেন্ড। পল্লবীর সাথে রক্তিমের 1 বছরের সম্পর্ক ছিল। নন্দিনী বুঝতে পারে না এখন হঠাৎ করে সম্পূর্ণা রক্তিমের এক্স গার্লফ্রেন্ডের সাথে তাকে দেখা করালো কেন। পল্লবী তখন বলে আমিও সম্পর্কে থাকাকালীন 1 বছর রক্তিমের অসম্ভব ভায়োলেন্সের শিকার হয়েছি। আমি বোকা ছিলাম। রক্তিম আমাকে যখন যা বলতো আমি তাই শুনতাম, যখন যা লোকেদের বলতে বলতো আমি তাই বলতাম। তুমি যেভাবে বাথরুমে পা পিছলে যাওয়াটা মিথ্যে বাহানা দিয়েছিলে আমিও সেভাবে নানা বাহানা দিতাম। রক্তিম আমাকে বারবার সরি বলতো আর আমি বারবার ওকে ক্ষমা করে দিতাম। ভাবতাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে, তবে তা আর কোনোদিন হয়নি। এরকম মার খেতে খেতে পল্লবী সিদ্ধান্ত নিয়েছিল সে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। সম্পর্ক তো শেষ হয়ে গেছে, তবে রক্তিমের দেওয়া ক্ষত চিহ্ন এখনো তার কপালে রয়েছে। নন্দিনীর তখন মনে পড়ে যে কিভাবে রক্তিম বারবার তাকে টর্চার করেছে আর বারবার তাকে সরি বলেছে। নন্দিনী এবার বুঝতে পারে সে কত বড় বোকামি করছে। রেস্টুরেন্ট থেকে নন্দিনী হঠাৎ মিসিং হয়ে যাওয়ায় বাড়ির সবাই খুবই চিন্তিত হয়ে পড়ে। বাড়ির সবাই এই বিষয়ে সম্পূর্ণাকে সন্দেহ করছিল, সবাই এ নিয়ে কথাবার্তা বলছিল। ঠিক এই সময় সম্পূর্ণা নন্দিনীকে নিয়ে বাড়িতে আসে। নন্দিনীকে তার শাশুড়ি বলে বৌমা তোমার কি কাণ্ডজ্ঞান সব লোক পেয়েছে, তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে। সম্পূর্ণা তখন বলে কাণ্ডজ্ঞান লোক পেয়েছিল মা, এখন আবার ঠিক হয়ে গেছে। রক্তিম নন্দিনীকে টেনে ঘরে নিয়ে যেতে চায়। নন্দিনী তখন বলে না। রক্তিম তখন বলে না মানে। সম্পূর্ণা তখন বলে না মানে না, এর তো কোনো দ্বিতীয় মানে নেই। রক্তিম সম্পূর্ণাকে বলে তুমি এসবের থেকে দূরে থাকো। সম্পূর্ণা বলে কেন, নইলে কি করবে, মারবে? বেডরুমের পর কি এবার ড্রয়িং রুমে শুরু হয়ে যাবে? রক্তিম এই কথা শুনে রেগে সম্পূর্ণার দিকে তেড়ে এলে নন্দিনী তাকে একটা থাপ্পড় মারে। শান্ত নন্দিনীর এরকম কাণ্ডে সবাই হতবাক হয়ে যায়। রক্তিম বলে তুমি আমার গায়ে হাত তুললে। নন্দিনী বলে বেশ করেছি, আরো মারবো। আমার শরীরে যতগুলো মারের দাগ আছে, যতগুলো কালশিটে রয়েছে, এমন মার যদি তুমি খাও তাহলে বুঝবে কেমন লাগে। নন্দিনীর শাশুড়ি তখন বলে এসব তুমি কি বলছো ছোট বৌমা? নন্দিনী বলে ঠিক বলছি মা, আর আপনি আমাকে বৌমা বলে ডাকবেন না। আপনারা কেউ আমার নিজের নন। বিয়ের পর কি বলেছিলেন আমার ঘরে একটা মেয়ে এলো, তারপর কি হলো? আপনার নিজের মেয়ের সাথে যদি এমন হতো তাহলে আপনি কি এভাবে চুপ থাকতে পারতেন? আমার নিজের বাবা মা ভাই কেউ আমার পাশে নেই, আপনারা সবাই শুধু বলেছেন মেনে নে।
মানিয়ে নে। কেন কেউ একবারও বলল না তোর সাথে যা হচ্ছে ঠিক হচ্ছে না, তোর সাথে রক্তিম যা করছে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত। একমাত্র দিদি ভাই আমার পাশে দাঁড়িয়েছে, উনি তো আমার নিজের দিদিও নন। স্মিতা দি, পৃথা দি এরা এসে আমার পাশে দাঁড়িয়েছে, আপনারা তখন কেন কেউ আমাকে সাহায্য করেননি? সবাই শুধু আমার আচরণে অবাক হয়েছেন। এটা বলে নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণা নন্দিনীকে জড়িয়ে ধরে চুপ থাকতে বলে। সম্পূর্ণা বলে, কাঁদছিস কেন তুই? তুই কি ভাবছিস এরা তোর কান্না দেখে তার ভুলগুলো রিয়েলাইজ করবে? কোনোদিনও করবে না। সম্পূর্ণা বলে, কোনোদিন দেখিনি মেয়েটাকে মুখ তুলে কথাও বলতে। দেয়ালে পিঠ থেকে গেলে সবার মুখ থেকে কত কথা বেরোয়, তাই না? রক্তিম নন্দিনীকে বলে, তুমি ভেতরে চলো, আমরা সবকিছু ঠিক করে নিব। সম্পূর্ণা বলে, যেরকম পল্লবীর সাথে বারবার ঠিক করে নিতে সেই রকম, তাই না? সম্পূর্ণা শাশুড়ি বলে, এখানে আবার পল্লবী কোথা থেকে এলো? নন্দিনী বলে, আমার সাথে পল্লবীর দেখা হয়েছিল, ও আমাকে সবটা বলেছে। রক্তিম বলে, আরে ও মিথ্যে কথা বলছে, ও একটা খারাপ মেয়ে। সম্পূর্ণা বলে, তাই না? সে তো নন্দিনীর ব্যাপারেও তুমি কোর্টে গিয়ে এটাই বলবে যে নন্দিনী খারাপ মেয়ে। সম্পূর্ণা শাশুড়ি বলে, কোর্ট? এখানে কোর্ট কোথা থেকে এলো? নন্দিনী বলে, আমি এখানে আসার আগে থানায় এফআইআর করে এসেছি। রক্তিম আবার নন্দিনীকে বোঝাতে থাকে। সম্পূর্ণা বলে, তুমি যেটা করেছো সেটার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। সম্পূর্ণা শাশুড়ি সম্পূর্ণাকে বলে, তুমি ছোট বৌমাকে বোঝাও, ও তো তোমার কথা ছাড়া আর কারো কথাই শুনে না, এসব করে তো তোমার সংসারটাও ভেসে যাবে বৌমা। সম্পূর্ণা তখন বলে, বৌমা? কে বৌমা? কাজের মেয়েকে কয়টা রুটি বানাতে হবে বলে দেওয়া, বাবার ওষুধগুলো গুছিয়ে দেওয়া আর বাড়ির কিছু কাজ করা মানেই বাড়ির বৌমা হয়ে যাওয়া নয়, যেটা আমি এখন বুঝতে পেরেছি। দেরি হয়েছে, তবে বুঝতে পেরেছি যে এই বাড়িটা আমার না, এই সংসারটাও আমার না, কোনোদিন ছিলও না। যদি তাই হতো তাহলে তোমার এই ছোট ছেলে দিনের পর দিন ধরে এমন অন্যায় করে গেল, ওকে কেউ কিচ্ছু বললো না। ওকে কি বলতে পেরেছো বাড়ি থেকে বেরিয়ে যেতে? বলনি। কাকে বললে? আমাকে, কারণ আমি তো আউটসাইডার, আমাকে খুব সহজে বলা যায় বাড়ি থেকে বেরিয়ে যাও। সম্পূর্ণা আরো কিছু কথা বলে নন্দিনীকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সম্পূর্ণা পেছনে ঘুরে প্রীতমের দিকে তাকালে দেখতে পায় প্রীতম তার এই কাজে মোটেও রেগেছিল না। সে হাসি মুখে সম্পূর্ণার কাজকে সমর্থন জানায়। কোর্টের প্রথম দিন নন্দিনীকে নিয়ে সম্পূর্ণা, স্মিতা, পৃথা কোর্টে যায়। শুরু হয় নতুন লড়াই। সম্পূর্ণা সিজন 1 এখানেই শেষ হয়। আপনারা যদি সিজন 2 দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্টে বলুন, আমি নিশ্চয়ই সিজন 2 নিয়ে আসবো।